ওকে, সো লাস্ট ক্লাস আমরা হচ্ছে মানে শেয়ারিং স্ট্রেস, নরমাল স্ট্রেসে কিছু প্রবলেম দেখছি। এতদিন যাবত আমরা এক্সিয়াল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস, টেনসাইল স্ট্রেসে প্রবলেম দেখছি। তারপরে হচ্ছে আমরা শেয়ারিং স্ট্রেসে কিছু প্রবলেম দেখছি। সত্যি কথা কি, মানে এই প্রবলেম গুলো না কোনো লিমিটেশন নাই, ঠিক আছে? এই কেসগুলো না তোমার হচ্ছে হলো ডিফারেন্ট ডিফারেন্টের ক্ষেত্রে মানে তুমি কি টাইপের মেকানিক্যাল এলিমেন্ট ইউজ করতেছো সেটার উপর ডিপেন্ড করে তোমাদের স্ট্রেসের ফর্মুলা কিছু চেঞ্জ আসতে পারে, তোমাদের নর্মাল স্ট্রেসের ফর্মুলা কিছু চেঞ্জ আসতে পারে অ্যাকর্ডিং টু দা ডাইমেনশনের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তুমি এই যে ওয়েল্ডিং করতেছো, ঠিক আছে, তুমি ফার্স্ট ইয়ারে কিন্তু ওয়ার্কশপে কিন্তু ওয়েল্ডিং করে আসছো, বাট তুমি জানো না যে ওয়েল্ডিংটা তুমি কেন করছো, ঠিক আছে? জানছো, ঠিক আছে, ওয়েল্ডিং এটা এটা একটা মেকানিক্যাল অ্যাপ্লিকেশন আছে। তুমি এখানে প্রসেস অফ মেটাল জয়েনিং প্রসেস তুমি দেখতেছো যে কিভাবে মেটাল জয়েনিং করতেছে, সেটা তুমি ভিজুয়াল মানে এক্সপিরিয়েন্সটা করছো। বাট অ্যাকচুয়ালি এখানে যে কি কি জিনিসগুলো ঘটছে সেই জিনিসগুলো যদি তুমি অ্যানালাইসিস করো, যে ওয়েল্ডিং এ কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট জয়েন্টস আছে। সেটা সাপোজ ধরো হচ্ছিল সেখানে বার জয়েন্টস আছে, সেখানে ফিলেট জয়েন্টস আছে, সেখানে প্যারালাল জয়েন্টস আছে, সো টি শেপের জয়েন্ট আছে, সো অনেক টাইপের জয়েন্ট আছে। তো সেই জয়েন্ট গুলা কিন্তু তোমার কিন্তু তুমি জয়েন্টের এডজ গুলা কিন্তু তুমি ওয়েল্ডেড করে দিচ্ছ, ঠিক আছে? এই যে ওয়েল্ডেড করে দিচ্ছ, তুমি যদি মেটালের উপর যদি ফোর্স অ্যাপ্লাই করো তাহলে কি হবে? ওয়েল্ডেড জয়েন্টে কি তোমার স্ট্রেস জেনারেট হবে না? অবভিয়াসলি স্ট্রেস জেনারেট হবে। সো এই যে ওয়েল্ডেড জয়েন্টে যে তোমার স্ট্রেস কি পরিমাণ স্ট্রেস পড়বে বা ওয়েল্ডেড জয়েন্টসে কি পরিমাণ লোড পড়বে, এই ধরনের ক্যালকুলেশন গুলা কিন্তু তোমরা ইয়েতে শিখবা। যখন লেভেল 3 তে মেশিন ডিজাইনে যাবা তখন কিন্তু মেশিন ডিজাইনে এই কোর্স গুলাতে কিন্তু তোমরা স্ট্রেসের কিন্তু আরো মনে করো ইন ডেপথে শিখবা। এখন কিন্তু স্ট্রেসের তেমন কিছুই কিন্তু তোমরা দেখতেছো না। স্ট্রেসের বা বিয়ারিং স্ট্রেস বা নর্মাল স্ট্রেস বা শেয়ারিং স্ট্রেস যাই দেখতেছো না কেন, এখন কিন্তু এগুলা কিন্তু মানে তোমাদের জন্য বিগিনিং জাস্ট, ঠিক আছে? এগুলা কিন্তু আরো ইন ডেপথে শিখবা। তো এখন যে কেসগুলো দেখতেছো জাস্ট মাথায় নোট ডাউন করে রাখো। এরপরে যখন তোমরা আরো অ্যাডভান্স স্ট্রেস ক্যালকুলেশন দেখবা, সেটা ওয়েল্ডেড জয়েন্টের ক্ষেত্রে হোক, সেটা শ্যাফটের ক্ষেত্রে হোক, সেটা তোমাদের রিভেট জয়েন্টের ক্ষেত্রে হোক, সেটা তোমাদের বেল্টের স্ট্রেস বা বেল্টের টেনশন ক্যালকুলেশনের ক্ষেত্রে হোক, সো এই ডিফারেন্ট ডিফারেন্ট যে মেকানিক্যাল ডিজাইন অফ দ্য মেশিন এলিমেন্টের যখন তুমি পড়াশোনা করবা তখন কিন্তু তোমার এই স্ট্রেস ক্যালকুলেশনের এই বেসিক নলেজ গুলো লাগবে, ঠিক আছে? তখন আরো অ্যাডভান্স জিনিসগুলো তোমরা দেখতে পারবা। ওকে, সো আজকে আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের বেসিক্যালি হচ্ছে বেয়ারিং স্ট্রেস। সো বেয়ারিং স্ট্রেসটা বেসিক্যালি আমি যদি তোমাদের দেখাই, যে বেয়ারিং স্ট্রেসটা বেসিক্যালি হচ্ছে এটা হচ্ছে ওয়ান টাইপ অফ আমাদের হচ্ছে কন্টাক্ট স্ট্রেস, ঠিক আছে? তোমরা সম্ভবত একটা পাওয়ার পয়েন্ট দেখতেছো নাকি? পাওয়ার পয়েন্টটা দেখতেছো না? ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, এখানে এখানে এই জিনিসটা কি বলতো? এখানে ছবিটার মধ্যে আমাদের কি দেওয়া আছে? এই ছবিটার মধ্যে হচ্ছে আমাদের দুইটা প্লেট, ঠিক আছে? দুইটা প্লেটকে আমরা এটা কিসের মাধ্যমে অ্যাটাচ করছি? এটাকে কি বলে? ফাস্টেনিং করতেছে। এটাকে বলে হচ্ছিল তুমি দুইটা প্লেটকে ফাস্টেনিং করতেছো। সো এই ফাস্টেন বা এটাকে মানে ফিক্সড করতেছো কিভাবে? এই 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 মেকানিক্যাল এলিমেন্টটাকে কি বলে? এটা হচ্ছিল একটা মেটাল জয়েনিং এর একটা এলিমেন্ট যেটাকে আমরা বলতেছি হচ্ছে রিভেট, RIVET, রিভেট, ঠিক আছে? রিভেট জয়েন্ট বলে এটাকে। তোমরা মনে হয় রিভেট জয়েন্ট এগুলোর কথা মনে হয় ড্রয়িং এ থাকতে শুনছিলা, ঠিক আছে? সো এটা হচ্ছিল তোমাদের রিভেট জয়েন্ট। এই রিভেটে এই যে মাঝখানে যে সিলিন্ড্রিক্যাল যে যে ইটা দেখতেছো, পোর্শনটা দেখতেছো, এটাকে বলা হচ্ছে শ্যাঙ্ক, ঠিক আছে? এটা একটা ডায়ামিটার আছে। ওকে, সো এটা একটা রিভেট। এই মাঝখানে যে সিলিন্ড্রিক্যাল যে পোর্শন এটাকে শ্যাঙ্ক বলে, উপরেটাকে বলা হয় শ্যাঙ্ক হেড, নিচেরটাকে বলা হয় হচ্ছে রিভেট টেইল বা শ্যাঙ্ক টেইল, ঠিক আছে? সো এটা এই রিভেটটা কিন্তু তোমার এই দুটা মেটালকে আমি জয়েন করছি হচ্ছে রিভেট রিভেট ফাস্টেনার দ্বারা। তুমি বলতে পারো যে স্যার এটাকে তো আমি তো ওয়েল্ডিং জয়েন্টও করতে পারি। কোনো সমস্যা নেই, তুমি ওয়েল্ডিং জয়েন্ট করো। ওকে, ওয়েল্ডিং জয়েন্টের ক্ষেত্রে এক টাইপের তোমার এটা পারফরমেন্স দিবে, রিভেট জয়েন্টের ক্ষেত্রে এটা আরেক টাইপের পারফরমেন্স দিবে, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে কিন্তু লোড পড়লে একই টাইপের স্ট্রেস কিন্তু জেনারেট হবে না। দুইটার ক্ষেত্রে স্ট্রেসের ধরনটা আলাদা। যে এটার উপর এটা কন্টাক্ট সারফেস, কোন কোন কন্টাক্ট সারফেস এই লোডটার সাথে পার্টিসিপেট করছে, ঠিক আছে? স্ট্রেসটা বেসিক্যালি হচ্ছিল তোমার যেই ফাস্টেনার বা যে পোর্শনটা তোমার এই দুইটা প্লেটটাকে জয়েন করে রাখছে সেটার উপর যখন লোড পড়তেছে, এই লোডটাকে রেজিস্ট করার জন্য তাদের মধ্যে ইন্টারনাল কিছু স্পেস ডেভেলপ করবে, রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া।
সো এই তোমার যে ফাস্টেনার আছে বা যে ওয়েল্ডিং যে জয়েন্টস গুলো আছে সেগুলো এরিয়া গুলোকে আমাদের ক্যালকুলেট করতে হবে পারফেক্টলি। এবং তোমাকে কিন্তু তুমি কিন্তু এই যে ডিফারেন্ট টাইপ অফ স্ট্রেস সম্পর্কে জানতেছো, তুমি দেখতেছো যে এখানে দুইটা সাইডে কিন্তু টেনশন অ্যাকশন আছে, ঠিক আছে, টেনশন অ্যাকশন আছে। এখন যদি এটা টেনশন অ্যাকশন থাকে, এটা টেনশন অ্যাকশন থাকলে এটার মধ্যে কি কি টাইপের মানে ফেইলিওর হওয়ার চান্স আছে। আমরা কিন্তু এই যে পড়াশোনা যে করতেছি, স্ট্রেস যে পড়তেছি, স্ট্রেসের আলটিমেট মানে তোমার ইটা কি, মানে আলটিমেট গ্রাফিক্যাল প্রেজেন্টেশনটা কি হবে বলতো? এটার মধ্যে কি হতে পারে? ডিফরমেশন। ডিফরমেশন হতে পারে, বা এটা ফেল হয়ে যেতে পারে, বা এটা ব্রেক করে যেতে পারে, ঠিক আছে। যেটা আমরা কিন্তু এই যে শুরুতে যে প্রপার্টিস অফ ম্যাটেরিয়াল যে আমরা পড়ছি এত টাইম ধরে, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যে এত টাইম ধরে পড়ছি, কি পড়ছি? ম্যাটেরিয়াল ফেল সম্পর্কে পড়ছি, ম্যাটেরিয়াল তোমার ডিফরমেশন সম্পর্কে পড়ছি। সো এখানে ম্যাটেরিয়ালের ডিফর্ম হতে পারে। এখন একটা ম্যাটেরিয়াল ডিফর্ম হতে পারে অনেক কারণে, ঠিক আছে। এটার উপর কি কি টাইপের স্ট্রেস জেনারেট হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। এখন এটার উপর কিন্তু তোমার যে স্ট্রেস হচ্ছে, এখন স্ট্রেস হওয়ার পসিবিলিটি কি 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 টাইপের স্ট্রেস হতে পারে। এখন যদি এখানে যদি দুইটা যদি প্লেট না থাকতো, একটা যদি সিঙ্গেল প্লেট থাকতো, আমি দুইটা প্লেটের দুইটা সাইডে যদি লোড অ্যাপ্লাই করতাম, তাহলে যদি মেটালটার মধ্যে যদি ফেল হইতো, সেই ফেলটাকে আমরা কোন লোডের বা কোন স্ট্রেসের দরুন ফেল বলতাম? যদি সিঙ্গেল প্লেট হইতো, একটা সিঙ্গেল প্লেট তোমার হচ্ছিল, হ্যাঁ সিঙ্গেল প্লেট, কোনো রিভেট নাই, দুই প্লেটের দুই সাইডে আমি লোড অ্যাপ্লাই করছি, তো সেখানে যদি কোনো ফেইলিওর বা সেখানে যদি কোনো ব্রেক দেখা যেত, সেই ব্রেকেজটা কিসের জন্য হয়েছে? টেনসাইল লোডের কারণে, ঠিক আছে। এখন তুমি এই যে দুইটা লোড প্যারালালি কাউন্টার ডাইরেকশনে কাজ করতেছে, ঠিক আছে। এখন এই প্লেট দুইটা একটার আরেকটার উপর কি অ্যাকশনে আছে বলতো? এই প্লেট দুইটা একটা একটার উপর কি অ্যাকশন করতেছে? শিয়ার। কি অ্যাকশন? আর একটু লাউডলি বলো। শিয়ার ফোর্স। শেয়ার অ্যাকশন করতেছে। শেয়ার মানে হচ্ছিল জিনিসটা কি হয়ে যাচ্ছে? ছিঁড়ে যাচ্ছে, শেয়ার অফ বা টিয়ার অফ হয়ে যাচ্ছে, ঠিক আছে। শেয়ার অফ হয়ে যাচ্ছে, তো এই যে এখন যদি মনে করো দুই সাইডে যদি আমি লোড দিচ্ছি, আমার এটা শেয়ার হয়ে যাচ্ছে, তো শেয়ার হলে মাঝখানে এই এই এটা কোথায় দেখা যাবে আমাদের? এই ব্রেকটা কোথায় দেখা যাবে অ্যাকচুয়ালি? এই ব্রেকটা দেখা যাবে হচ্ছিল এই যে এই পয়েন্টে, এই যে আমি যে ব্লু কালার দিয়ে যে মার্ক করছি, এই পয়েন্টটা দেখা যাবে, ঠিক আছে। তো এই পয়েন্টে যখন দেখা যাচ্ছে, তার মানে কি এই পয়েন্টে আমাদের শেয়ার মানে শেয়ারিং স্ট্রেসের জন্য বা শেয়ারিং ফোর্সের জন্য আমাদের কিন্তু এইটা মানে ব্রেক করে যাচ্ছে। এটা একটা কারণ হতে পারে যে শেয়ারিং স্ট্রেস জেনারেট হচ্ছে। এখন শেয়ারিং স্ট্রেস, এটার অবভিয়াসলি এই ম্যাটেরিয়ালের একটা আলটিমেট শেয়ারিং স্ট্রেস পয়েন্ট আছে। তো সেই শেয়ারিং স্ট্রেসের পয়েন্টটাকে যখন এটা ওভারকাম করে ফেলবে, তখন কিন্তু ম্যাটেরিয়ালটা মাঝখান থেকে এভাবে ভেঙে যাবে, ওকে, শেয়ার হয়ে যাওয়ার পসিবল আছে। আরেকটা ফেল কিভাবে হতে পারে বলো তো? এই ফিগার দেখে কিছু বুঝতে পারতেছো? দেখো তো, একটা তো ম্যাটেরিয়ালে এই এই দুইটা প্লেটের যে মাঝখানে এই জায়গায় কিন্তু লোড করতেছে, যেটা আমি কিন্তু দিয়ে ইন্ডিকেট করছি, এই ব্লু কালার মার্ক দিয়ে ইন্ডিকেট করছি। আরেকটা লোড কার উপর পড়তে পারে বলো তো? আরেকটা লোড কার উপর পড়তে পারে? এই যে রিভেটটা আছে, রিভেটের যে শ্যাংটা আছে, শ্যাংটা কি করতেছে? তার সাইডের যে প্লেটের যে ম্যাটেরিয়ালটা আছে, এই যে এটা এটা কি থিকনেস না? এটা কি থিকনেস না? এই যে এটা প্লেটের থিকনেস না, এটা এই অংশটা? জি তাহলে এই থিকনেসটার উপর কি এই শ্যাংটা কি কোনো লোড দিচ্ছে? জি স্যার, টানলে তো একটা লোড পড়ে যাবে। তাহলে এটা 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 কার জন্য লোড পড়তেছে? এটা কিন্তু কন্টাক্টের কারণে লোডটা পড়তেছে, ঠিক আছে। সো এই লোডটার কারণে ম্যাটেরিয়ালটা এই সাইডে কিভাবে ডিফর্ম করতে পারে? এই যে দেখো উপরে যে আমরা যদি ফিগারটা দেখি, তাহলে তুমি যদি দুই সাইড থেকে যদি কাউন্টার ডাইরেকশনাল লোডটা যদি দাও, তাহলে কিন্তু দেখা যাচ্ছে ম্যাটেরিয়ালটা যে পয়েন্টে ছিল সেই পয়েন্ট থেকে ডিফ্লেক্ট করে আরো লেফটে সরে যাওয়ার চান্স আছে। এখন লেফটে সরে যাওয়ার চান্স কখন আছে? যখন তোমার দেখা যাচ্ছে যে এই ম্যাটেরিয়ালটার যে শেয়ারিং স্ট্রেস যেটা আছে, তার থেকে এই যে কন্টাক্ট স্ট্রেসের কারণে যে ডিফরমেশনটা, সেটার থেকে মানে শেয়ারিং স্ট্রেসের থেকে যদি কন্টাক্ট স্ট্রেসের কারণে ডিফরমেশনের ভ্যালু যদি কম হয়, ঠিক আছে, যদি মনে হয় এটাতে অল্প লোডেই এই কন্টাক্ট স্ট্রেসের কারণে এখানে ডিফরমেশন শুরু হয়ে গেছে, আর যদি তার আগে যদি শেয়ার অফ হয়ে যায়, তাহলে তো হয়ে গেল, ঠিক আছে। এখন এখানে ম্যাটেরিয়ালটা দুই ভাবে ফেল করতে পারে। একটা হচ্ছিল শেয়ার করে মাঝখান থেকে শেয়ার করে ফেল করতে পারে, আরেকটা ফেল করতে পারে হচ্ছিল এই কন্টাক্টের কারণে ফেল করতে পারে, ঠিক আছে। এই কন্টাক্টের কারণে যে ফেলটা করবে, সেই ফেলের
জন্য যে স্ট্রেসটা যে জেনারেট হবে সেটাকে আমরা বলতেছি হচ্ছিল বেয়ারিং স্ট্রেস। ঠিক আছে, এখন যদি আমরা বেয়ারিং স্ট্রেসটা যদি দেখি, বেয়ারিং স্ট্রেসের ডেফিনিশনটা যদি দেখি, দেখো বেয়ারিং স্ট্রেস ইজ এ কন্টাক্ট প্রেসার বিটুইন separate bodies. It differs from compressive stress because of compressive stress is in the internal stress caused by the compressive force. ঠিক আছে, এখন দেখা যাচ্ছে যে তোমার তোমার দুই সাইডে লোড হচ্ছে, লোড অ্যাপ্লাই করতেছো, লোড অ্যাপ্লাই করার কারণে মনে করো তোমার ম্যাটেরিয়ালটা শেয়ার হচ্ছে না, তোমার মনে করো ম্যাটেরিয়ালটা মাঝখান ডাইরেকশন বরাবর কোনো শেয়ার হচ্ছে না, মানে এটা শেয়ারিং স্ট্রেংথটা অনেক বেশি। ঠিক আছে, তো শেয়ারিং স্ট্রেংথ হওয়ার আগে জিনিসটা হয়ে যাচ্ছে কি এই এটার যে বেয়ারিং যে মানে স্ট্রেসটা সেটা ডেভেলপ হয়ে যাওয়ার কারণে কি হচ্ছে, এখান থেকে কি হয়ে যাচ্ছে আস্তে আস্তে তোমার প্লেটের মধ্যে ফেলিওর দেখা যাবে, তোমার শ্যাঙ্কে কিছু হবে না, মানে শ্যাঙ্কে আগের যে শেয়ারিং স্ট্রেসটা যে আমরা পড়ছি শেয়ারিং স্ট্রেসে হচ্ছিল তোমার শ্যাঙ্কের মধ্যে ফেলটা হচ্ছে, আর বেয়ারিং স্ট্রেসের মধ্যে তোমার কি ফেলটা কোথায় হচ্ছে, তোমার প্লেটের মধ্যে কিন্তু ফেলটা হচ্ছে। তার মানে দেখা যাচ্ছে যে ওই শ্যাঙ্কটা শেয়ার হওয়ার আগেই তোমার কি হয়ে যাচ্ছে, এই শ্যাঙ্কটা কি করতেছে প্লেটটাকে ভেঙে চলে যাবে লোডটা বেশি হওয়ার কারণে। তার মানে বেয়ারিং স্ট্রেসের ক্যাপাবিলিটিটা আমার এই তোমার হচ্ছে হলো শেয়ারিং স্ট্রেসের ক্যাপাবিলিটি থেকে কম। ঠিক আছে, মানে কম লোড ক্যারিং করতে পারে। সো দ্যাটস ওয়াই কি হয়ে যাচ্ছে যে ওই শ্যাঙ্কে শেয়ার অফ হয়ে যাওয়ার আগে আমার ম্যাটেরিয়ালটা তোমার হচ্ছিল বেয়ারিং স্ট্রেসের কারণে এই ম্যাটেরিয়ালের মধ্যে ফেলিওর হয়ে যাচ্ছে। দেখো যে ম্যাটেরিয়ালের আগে যে ডায়ামিটারটা ছিল সেটা কিন্তু শ্যাঙ্কের ডায়ামিটারে ইকুয়াল ছিল, আস্তে আস্তে দেখো তো তুমি ডায়ামিটারটা বাড়তেছে। কেন ডায়ামিটারটা বাড়তেছে? কজ আগের যদি পজিশন এই পজিশনে থাকে সেখান থেকে পজিশনটা ডিপ্লেট করছে এই বেয়ারিং স্ট্রেসের কারণে। ঠিক আছে, এখন কথা হচ্ছে এই যে বেয়ারিং স্ট্রেসের কারণে আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, জিনিসটা সেন্টারে ছিল, সেন্টার থেকে আস্তে 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 সেটা কি তার এডজে পৌঁছে যাবে, এডজে পৌঁছায় গেলে কি হয়ে যাচ্ছে, শ্যাঙ্কটা কিন্তু রিলিজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে ম্যাটেরিয়ালটা তোমার কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালটা মানে ফেল হয়ে যাচ্ছে, মানে এই প্লেটটা তোমার ভেঙে যাচ্ছে, প্লেটটা ভেঙে তোমার হচ্ছে শ্যাঙ্কটা তোমার এই জয়েন্ট থেকে বের হয়ে আসছে। তাহলে এই যে কারণে তোমার হচ্ছিল তোমার যে লোডের কারণে বা যে স্ট্রেসের কারণে যেটা এটা তোমার সেন্টার থেকে ডিফর্ম করে তোমার এজ দিয়ে এখানে ফেলটা হয়ে গেছে, সেই এই লোডটাকে আমরা বলতেছি হচ্ছিল বেয়ারিং লোড বা বেয়ারিং স্ট্রেসের লোডটা। এখন কথা হচ্ছে সব যে কোনো স্ট্রেসের তোমার বেসিক যে ফর্মুলাটা হচ্ছিল রেজিস্টিং ফোর্স পার ইউনিট এরিয়া। তোমার ফোর্স তো কমন, তোমার ফোর্স এখানে যে লোডটা দিচ্ছ এই লোডটা তো তোমার কমন, বাট এই যে রেজিস্টিং এরিয়াটা এর এরিয়াটাকে তোমার ডিফার করবে, সেটা তোমার টেনসাইল স্ট্রেসের ক্ষেত্রে তার ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, শিয়ার স্ট্রেসের ক্ষেত্রে তার ট্যানজেনশিয়াল যে সারফেসের যে এরিয়াটা, এবং বেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে তার কন্টাক্ট এরিয়াটাকে আমাকে প্রায়োরিটি দিতে হবে। এখন এই ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যদি আমি বলি যে এটা শিয়ারিং স্ট্রেস কত হবে, তুমি কি বলবা? শিয়ারিং স্ট্রেসের এরিয়াটার ফর্মুলা এখানে কি হবে? বলো তো একজন। স্যার প্লেটগুলো সারফেস এরিয়া স্যার। প্লেটগুলো সারফেস এরিয়া, এখানে শেয়ার অফটা হচ্ছে মানে প্লেটে শেয়ার অফ হচ্ছে নাকি শ্যাঙ্কে শেয়ার অফ হচ্ছে? প্লেটের না শ্যাফটের ওই ক্রস সেকশন এরিয়াটা লাগবে স্যার। শ্যাঙ্কে ক্রস সেকশন এরিয়াতে শেয়ার অফ হচ্ছে। প্লেট শেয়ার স্ট্রেসটা তোমার হচ্ছে হলো কি, প্লেটটা দুই সাইড থেকে তুমি লোড দিচ্ছ, ঠিক আছে, লোড দেওয়াতে দেখা যাচ্ছে যে শ্যাঙ্কের মাঝখানে যদি ফেল হয়ে যায় তখন সেটাকে আমি শেয়ার স্ট্রেস বলতেছি। আর বেয়ারিং স্ট্রেসটা কাকে বলতেছি, আমার শ্যাঙ্কের সাথে যে কন্টাক্টে যে আছে প্লেটের যে অংশটা, সে প্লেটের কন্টাক্টের অংশে ডিফর্মের কারণে আস্তে আস্তে শ্যাঙ্কটা কি হচ্ছে, শ্যাঙ্কে কিন্তু কোনো ফেল হচ্ছে না বেয়ারিং স্ট্রেসের কারণে, বাট প্লেটটা কিন্তু ফেল হয়ে প্লেটটা কিন্তু ভেঙে যাচ্ছে, তখন আর তুমি শ্যাঙ্ক দিয়ে দুটো প্লেটকে আর জয়েন করাতে পারবে না। এখন আমরা কি করতেছি, শেয়ারিং এরিয়াটা বের করতেছি। শেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে শেয়ারিং এরিয়াটা তাহলে কি হবে, কোন এরিয়াটা শেয়ার হয়েছে বেসিক্যালি আমাদের? একজন বলল শ্যাফটের স্যার, শিয়ারেরটা শ্যাঙ্কের কি এরিয়া হবে তাহলে? সেকশন আছে, ক্রস সেকশনাল এরিয়া। তো শ্যাঙ্কের ক্রস সেকশনাল এরিয়া কি হবে? পাই বাই 4 ডি স্কয়ার। π/4 ডি স্কয়ার। ভেরি গুড। তার মানে এখন যদি আমি তোমাকে বলি যে এই ছবিটা দিয়ে যদি বলি তুমি এটা শেয়ার স্ট্রেস বের করে দাও, তুমি কি বলবা? শেয়ারিং স্ট্রেস ইকুয়াল টু অ্যাপ্লাইড লোড ডিভাইড বাই রেজিস্টিং এরিয়া। যে এরিয়াটা রেজিস্ট করেছিল সেই এরিয়াটা হচ্ছে তার ক্রস সেকশনাল এরিয়া। ওকে, এখন যদি আমি বলি এটা বেয়ারিং স্ট্রেস বের করে দাও, তুমি বেয়ারিং স্ট্রেস কি করবা? রেজিস্টিং ফোর্স ডিভাইড বাই বেয়ারিং কন্টাক্ট সারফেস এরিয়া
বেয়ারিং কন্টাক্ট সারফেস এরিয়া। এখন বেয়ারিং কন্টাক্ট সারফেস এরিয়াটা এখানে অ্যাকচুয়ালি কি হবে তুমি একটু দেখো তো, এখানে বেয়ারিং মানে কোন সারফেস এরিয়াটা এটা কন্টাক্টে আছে, একটু ছবি দেখে কি বুঝতে পারো কিনা দেখো তো। থিকনেসের এরিয়াটা স্যার প্লেটের। এটার এটা কি কি কোন কোন জিনিসটা শ্যাঙ্কের সাথে কন্টাক্টে আছে বলো তো, এটার কি কি? স্যার উইডটা আছে আর হাইটটা আছে। উইডটা আর হাইটটা, তার উইড কত এখানে? উইড ধরা হচ্ছে বি, ঠিক আছে। আর হাইট কি এটা? থিকনেস। হাইট এটা কি কোনটা হবে? এটা থিকনেস। তাহলে এটার রেজিস্টিং কন্টাক্ট এরিয়া আমি কি লিখবো? উইড ইনটু ইটস থিকনেস। মানে বেয়ারিং স্ট্রেসের ক্ষেত্রে আমরা জাস্ট হচ্ছিল উইড ইনটু থিকনেস লিখবো। বুঝতে পারছো? সো তোমাদের কিন্তু এই যে শেয়ারিং স্ট্রেস, বেয়ারিং স্ট্রেস, নরমাল স্ট্রেস, এই স্ট্রেস ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমরা কিন্তু রেজিস্টিং সারফেস এরিয়াটা কিন্তু খুব কেয়ারফুলি ক্যালকুলেট করবা, বা মানে ফিগারটা অবজার্ভ করবা যে এখানে অ্যাকচুয়ালি কিভাবে শেয়ার আপ হচ্ছে, বা কিভাবে ম্যাটেরিয়ালটা ফেল করতেছে, বা এটা কি কন্টাক্ট ফেলের কারণে হচ্ছে, নাকি এটা ম্যাটেরিয়ালের মিড সেকশন বরাবর ডাইরেক্ট ফেল হচ্ছে, ব্রিটেল ম্যাটেরিয়াল এর কারণে, ব্রিটেলনেস এর কারণে ফেল হচ্ছে, সেটা তোমাকে অবজার্ভ করতে হবে। এবং এটা টোটালি কিন্তু এই যে আমি যে কথা বললাম, অনেকে আমি এটা বিলিভ করে যে আমার কথা হয়তো 20 বা 30% মানুষ বুঝছো, হয়তো বাকি 70% বুঝবে না। আমার কথাটা তোমরা যদি মাথায় রেখে থাকো, এরপর তোমরা বইটা তোমাদের পড়তে হবে, তোমাদের বইয়ের থেকে ওই রিলেটেড প্রবলেম গুলো সলভ করতে হবে। তুমি যখন প্রবলেম বা কেস স্টাডি করবা, তখন কিন্তু তুমি ফর্মুলার সাথে কিন্তু তুমি ওই প্রবলেমটা রিলেট করতে পারবা, তখন কিন্তু তোমার এই থিওরিটা কিন্তু, কনসেপ্টটা কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। সো এই মেকানিক্স, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, মেশিন ডিজাইন, মেকানিক্স অফ মেশিনারি, ফ্লুইড মেকানিক্স যাই পড়ো না কেন, সবগুলোতে কিন্তু প্রবলেমটা বেশি ইম্পর্টেন্ট। সো অনেকে দেখা যায় যে থিওরি বোঝার আগে প্রবলেমটা করে নেয়। প্রবলেম করলে হয় কি, প্রবলেমিং কেসটা যখন তুমি মাথায়, স্টোরিটা যখন জানো, তখন তুমি স্টোরির সাথে কি করো, ওই ইকুয়েশনটাকে রিলেট করার চেষ্টা করো, তখন কি হয় তোমার কিন্তু, তুমি কিন্তু এই ইকুয়েশনটা কিন্তু বুঝে যাবে। আমরা এখন কি করব, একটা প্রবলেম দেখবো, প্রবলেম দেখে এটা বোঝার চেষ্টা করবো। ওকে, সো এখানে তোমরা কি প্রবলেমটা দেখতে পারতেছো? 126 নাম্বার প্রবলেম, আই হোপ দেখতে পারতেছো। আচ্ছা, এখানে 126 নাম্বার প্রবলেমে এখানে কি বলে দেওয়া আছে দেখো, দ্য ল্যাব জয়েন্ট। ল্যাব জয়েন্ট কি, এটা কি এখন বলতে হবে ল্যাব জয়েন্ট কাকে বলে? বলো, ল্যাব জয়েন্ট কি জিনিস? এটা কি জয়েন্ট? ল্যাব জয়েন্ট স্যার, ল্যাব জয়েন্ট এটা যদি ওভারল্যাপ হয়ে যেটা হয়, ওভারল্যাপ হয়ে যেটা হয় সেটা হচ্ছে ল্যাব জয়েন্ট। বার জয়েন্ট হলে এটা কি হয়ে যেত? সাইড বাই সাইড। সাইড বাই সাইড যেত। তাহলে বার জয়েন্টের ক্ষেত্রে আমাদের মানে আমাদের তো বার জয়েন্টের ক্ষেত্রে আমরা মানে এটাকে কিভাবে ফাস্টেন করতে পারি বলতো, বা কিভাবে জোড়া লাগাতে পারি? ওয়েল্ডিং। ওয়েল্ডিং লাগাতে পারি। ভেরি গুড, ভেরি গুড। এই জিনিসটা তোমাদের বুঝতে হবে যে দুইটা মেটাল প্লেটকে জয়েন করা কিন্তু অনেকগুলো প্রসিডিউর আছে। তুমি এটাকে রিভেট ইউজ করে করতে পারো, তুমি এটাকে ওয়েল্ডিং ইউজ করে করতে পারো, তুমি এখানে নাট বোল্ট ইউজ করে করতে পারো, ঠিক আছে। তুমি এখানে অনেক ভাবে করতে পারো। সো তোমাকে এখানে বুঝতে হবে যে তুমি এখানে কি টাইপের ম্যাটেরিয়াল ইউজ করছো, এবং এই ম্যাটেরিয়ালটা ইউজ করার কারণে তুমি যে বাইরে এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই করছো, সেই লোডটা এটার কি ক্রস সেকশন এরিয়াতে পড়ছে, এটা কি টেনসাইল লোড না কম্প্রেসিভ লোড? যদি না হয়, তোমার মাথায় চলে আসবে যে এখানে কি শেয়ারিং ফোর্সটা কি অ্যাপ্লাই হচ্ছে কিনা, বা শেয়ারিং প্যারালাল কোনো ট্যানজেনশিয়াল ডাইরেকশনে কোনো লোড অ্যাপ্লাই হচ্ছে কিনা, দুইটা ম্যাটেরিয়ালের ওভারল্যাপিং কোনো অ্যাকশন হচ্ছে কিনা, বা স্লাইডিং অ্যাকশন হচ্ছে কিনা, সেটা হচ্ছে তোমার শেয়ার ফোর্স। এরপরে তোমার 3 নাম্বার মাথায় চিন্তা আসবে, স্যার আমাকে বেয়ারিং ফোর্স বা বেয়ারিং স্ট্রেসের কথা বলছে। বেয়ারিং স্ট্রেসটা তুমি দেখবা যে জিনিসটা এই ম্যাটেরিয়ালটাকে ফাস্টেন করে রাখছে বা জয়েন করে রাখছে, সেই ম্যাটেরিয়ালটা যদি শেয়ার অফ না হয়, যে শেয়ারিং লোডটা এটা অনেক বেশি, তার আগে দেখা যাচ্ছে যে অনেক সময় দেখা যাচ্ছে যে কি তুমি যেই শ্যাঙ্ক দিয়ে তুমি এটাকে জোড়া লাগাইছো, সেই শ্যাঙ্কে ম্যাটেরিয়ালের এন্ডুরেন্স লিমিট বা ম্যাটেরিয়াল প্রপার্টি এত হেভি, আর যদি তোমার ওই তুমি যে প্লেটটাকে করছো সেই প্লেটটা যদি সফট হয়, দেখা যাবে যে তোমার শ্যাঙ্কে কোনো শেয়ার ফেলিওর হয় নাই, কিন্তু তোমার ওই শ্যাঙ্কের স্ট্রং অ্যাবিলিটির কারণে তোমার ওই যে ম্যাটেরিয়ালটা তার কন্টাক্টে ছিল, তার ওই রেজিস্টিং যে কন্টাক্ট যে এরিয়াটা, সেটা ডায়ামিটার এবং যেটা থিকনেস বি ইন্টু টি, সেই ডায়ামিটার ডি ইন্টু টি, যেই বেয়ারিং যে কন্টাক্ট সারফেস এরিয়াটা ছিল, সেই সারফেস এরিয়াটা কন্টাক্টে থাকার কারণে তোমার কি হচ্ছে, প্লেটটা দুই জয়েন্ট থেকে সরে যাচ্ছে, কজ প্লেটের তোমার ক্যাপাবিলিটিটা তত কম। বুঝতে পারছো? সো
এখানে তোমাদের বুঝতে হবে যে এখানে বেয়ারিং স্ট্রেসটা বেশি হবে নাকি শেয়ারিং স্ট্রেসটা বেশি হবে। এখন এই তোমাকে আমি যদি এই প্রবলেমটা সলভ করতে দেই, তুমি বলবো যে স্যার এখান থেকে কয়টা জিনিস বের করা সম্ভব? এখান থেকে কি তোমার শেয়ারিং স্ট্রেস বের করা পসিবল? এখান থেকে কি কি বের করা পসিবল? এই প্রবলেমটা আমি যদি তোমাকে সলভ করতে দেই, এখান থেকে কি কি বের করতে পারবা তুমি? তুমি এখান থেকে শেয়ার ফোর্স বের করতে পারবা, তুমি এখান থেকে বেয়ারিং স্ট্রেসের কারণে যে লোডটা এখানে জেনারেট হচ্ছে এই তোমার প্লেটের উপর, সেই লোডটা বের করতে পারবা। বেয়ারিং লোডটা বের করতে পারবা, শেয়ারিং লোডটা বের করতে পারবা। যখন দেখবা যে বেয়ারিং লোডের ভ্যালু শেয়ারিং লোডের ভ্যালু থেকে কম হয়ে গেছে, তখন দেখা যাবে যে এই ম্যাটেরিয়ালটা শেয়ার ফেলিওর হবে নাকি বেয়ারিং স্ট্রেসের কারণে ফেলিওর হবে। কার কারণে ফেলিওর হবে তখন? বিয়ারিং লোড কম হলে স্যার শেয়ারের কারণে শেয়ার বেয়ারিং লোড কম হলে শেয়ারের কারণে ফেলিওর হবে। কার কারণে ফেলিওর হবে? বেয়ারিং লোডের কারণে স্যার। বেয়ারিং লোডের কারণে ফেল হবে। স্যার কোশ্চেন একটু আরেকবার বলবেন? শোনো, আমি মনে করো তোমাকে এই যে এখানে একটা রিভেট দেখতেছো, দুইটা প্লেটকে লাগায় রাখছে। আমি দুই সাইড থেকে আমি তোমাকে হচ্ছে দুই সাইড থেকে দুইটা এক্সটার্নাল লোড আমি দুই কাউন্টার ডাইরেকশনে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি তোমাকে বলি যে এই ম্যাটেরিয়ালটা আগে কোন লোডের কারণে ফেলিওর হবে, এটা কি ম্যাটেরিয়ালটা আগে ছিঁড়ে যাবে, শেয়ার অফ হবে, নাকি ম্যাটেরিয়ালটা কন্টাক্টের লোডের কারণে আগে হচ্ছিল বেয়ারিং স্ট্রেসের কারণে এই বেয়ারিং ফেলিওর হবে? কোন ফেলিওরটা আগে হবে সেটা তুমি কিভাবে বের করবা? সেটার জন্য তুমি বলবো যে স্যার আমাকে তাহলে হচ্ছিল এই আমাকে হচ্ছিল এই শ্যাঙ্কের ডায়ামিটার দিতে হবে, স্ট্রেংথ লাগবে তারপর হচ্ছিল হ্যাঁ এটা স্ট্রেংথটা তোমাকে কাউন্ট করতে বলতেছি, ঠিক আছে? তার মানে একটা ম্যাটেরিয়াল কতটুকু লোড সহ্য করতে পারবে, যে ম্যাটেরিয়ালটা যত বেশি লোড সহ্য করতে পারবে সেই ম্যাটেরিয়ালটা স্ট্রেংথ তত বেশি না কম? বেশি স্যার। বেশি। তার মানে সেই ম্যাটেরিয়ালটা পরে ফেল করবে, ঠিক আছে? তার মানে যত বেশি লোড সহ্য করতে পারবে তত বেশি স্ট্রেস জেনারেট হবে, কজ স্ট্রেস ইজ প্রপোর্শনাল টু লোড, ঠিক আছে? তার মানে ম্যাটেরিয়ালটা মানে যে সাইডে লোডটা কম বেশি পড়বে, যেমন বেয়ারিং এর যদি তোমার লোডটা কম হয়ে যায়, তার মানে দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা শেয়ার অফ হওয়ার আগে বেয়ারিং লোডের কারণে সেটা আগে ফেল করে যাবে। সো ম্যাটেরিয়ালটা যদি আমি তোমাকে বলি যে একটা ম্যাটেরিয়াল তুমি ডিজাইন করো, ঠিক আছে? ডিজাইন যদি তোমাকে করতে বলি, তুমি কিন্তু বেয়ারিং স্ট্রেসের যে ফর্মুলাটা তুমি জানো, বেয়ারিং স্ট্রেসের ফর্মুলা তুমি জানো যে বেয়ারিং স্ট্রেস ইকুয়ালস টু অ্যাপ্লাইড লোড ডিভাইড বাই রেজিস্টিং এরিয়া। রেজিস্টিং এরিয়া হচ্ছিল তোমার ডায়ামিটার ইনটু টি, থিকনেস, ঠিক আছে? এখন যদি বলি এই ম্যাটেরিয়ালের শেয়ারিং স্ট্রেস কত হবে, তুমি লিখবে যে শেয়ারিং স্ট্রেস ইকুয়াল টু রেজিস্টিং শেয়ার ফোর্স ডিভাইড বাই কি হবে, এটা ক্রস সেকশনাল এরিয়া। তোমার শ্যাঙ্কের যে ক্রস সেকশনটা পাই ডি স্কয়ার বাই 4টা তোমার কন্টাক্টে ছিল, সেই জিনিসটা তুমি ক্যালকুলেট করলাম। এখন এই দুটা থেকে যদি তোমাকে আমি যদি শেয়ারিং লোড আর বেয়ারিং লোডের ভ্যালু, শেয়ারিং স্ট্রেস আর বেয়ারিং স্ট্রেসের ভ্যালুটা যদি আগে দিয়ে দেই, তোমাকে যদি বলি যে এই দুইটার ফর্মুলা থেকে তুমি দুইটা ডায়ামিটার পাবা না? দুইটা ডায়ামিটার তো পাবা। বা এই ফর্মুলা থেকে তো তোমার যদি আমি ডায়ামিটার যদি কনস্ট্যান্ট থাকে, তুমি এই ফর্মুলা থেকে কি দুইটা লোডের ভ্যালু পাবা না? একটা বেয়ারিং লোড একটা শেয়ারিং লোডের ভ্যালু পাবা না? জি স্যার। এখন তুমি যদি মনে করো তোমার বেয়ারিং লোড আসলো 10 নিউটন আর শেয়ারিং লোড আসলো 20 নিউটন, ঠিক আছে? তাহলে ম্যাটেরিয়ালটা আগে কি ফেল হবে? বেয়ারিং ফেল হবে। এখন তুমি এই ম্যাটেরিয়াল দিয়ে যখন তুমি কোনো কিছু ডিজাইন করতে যাবা, তখন তুমি কোন লোডটা ক্যালকুলেট মানে কোন লোডটাকে নিয়ে তুমি ডিজাইন করবা? সেফ লোড কোনটা তোমার এই ম্যাটেরিয়ালটার জন্য? শেয়ারিং লোড স্যার, ওটা বেশি। শেয়ারিং লোডটা সেফ লোড নাকি বেয়ারিং লোডটা সেফ লোড? সেফ লোড। খেয়াল করো সেফ লোড কি জিনিস? সেফ লোড স্যার বেয়ারিং লোড স্যার। এটা বেয়ারিং লোড হবে স্যার। এই লোডের নিচে তোমার ম্যাটেরিয়ালটা ফেল করবে না। তুমি যদি 10 থেকে ক্রস করে যদি 15-20 চলে যাও, তোমারটা আগে বেয়ারিং ফেল হয়ে যাবে, ঠিক আছে? তোমাকে বুঝতে হবে যে ম্যাটেরিয়ালটা আমার সেফ থাকবে কিভাবে। তার মানে তোমাকে কম লোডটা নিয়ে তোমাকে কাজ করতে হবে। যেহেতু 10 নিউটনে ম্যাটেরিয়ালটা বেয়ারিং ফেলার হয়ে যাবে, দ্যাটস ওয়াই আমি লেস দেন 10 মানে 7-8 নিয়ে কাজ করবো। তাতে আমার দেখা যাবে যে এই বেয়ারিং লোডের কারণেও ফেল হবে না, শেয়ারিং এর কারণে তো আরো ফেল হবে, ঠিক আছে? তোমার দুইটা স্ট্রেসকে তুমি প্রিভেন্ট করতে পারবা, ওকে? আর যদি তুমি 10 থেকে 20 এর মাঝামাঝি যদি কোনো সেফ লোডের ভ্যালু নাও, তাহলে দেখা যাবে যে তোমার বেয়ারিং শেয়ার হওয়ার আগে তোমার বেয়ারিং ফেলার হয়ে যাবে। বুঝতে পারছো? এই জন্য তুমি যখনই একটা ডিজাইন অফ দ্য মেশিন এলিমেন্ট পড়বা, তখন কিন্তু তোমাকে এরকম 4-5টা স্ট্রেস এর ভ্যালু বাই করতে হবে, এবং সেখান থেকে যে লেস পসিবল স্ট্রেস যেটা পাবা, সেই লেস পসিবল স্ট্রেস নিয়ে তোমাকে ম্যাটেরিয়ালটা ডিজাইন করতে হবে। তোমাকে জাস্ট জিজ্ঞাসা করবে যে আচ্ছা এই ম্যাটেরিয়ালের জন্য সেফ লোড কি হবে,
এই ম্যাটেরিয়ালের উপর কি কি স্ট্রেস পড়ছে তারা কিন্তু, তুমি তো অ্যাজ এ ইঞ্জিনিয়ার হিসেবে তুমি জানো যে এই ম্যাটেরিয়ালের উপর 10 নিউটন ফোর্স দিলে এটার মধ্যে বেয়ারিং ফেলিওর হবে, এই ম্যাটেরিয়ালের উপর 20 নিউটন ফোর্স দিলে এটার মধ্যে শিয়ারিং ফেলিওর হবে, এই ম্যাটেরিয়ালের উপর 50 নিউটন ফোর্স দিলে এটার মধ্যে টেনসাইল ফেলিওর হবে। এই ম্যাটেরিয়ালের উপর মনে করো এইভাবে অনেকগুলো লোডের ভ্যালু জানো। তোমার কাছে মনে করো একটা নন টেকনিক্যাল পার্সন এসে বললো, ভাই আমি এত লোডের ভ্যালু জানি না, আমি শেয়ারিং বেয়ারিং এগুলো কিছুই বুঝি না, টেনসাইল কিছুই বুঝি না, আপনি আমাকে বলেন যে এত নিউটনে বেশি আমাকে অ্যাপ্লাই করা যাবে না, আমার তাহলে কোনো ফেলিওরই হবে না। তুমি তখন কোন ফেলিওরটা বলবা? সবচেয়ে সেফ লোড কোনটা বলবা? বিয়ারিং স্যার। যেটা লেস আগে পসিবল, সেটা বেয়ারিং না, যেটা সবচেয়ে লেস থাকবে সেটা যদি শেয়ারিং ও লেস থাকে তোমাকে শেয়ারিং এ বলতে হবে, সেটা যদি বেয়ারিং লেস থাকে তোমাকে বেয়ারিং এ বলতে হবে, সেটা যদি টেনসাইল লেস থাকে তোমাকে টেনসাইল এ বলতে হবে। এখন বুঝতে পারছো ইঞ্জিনিয়ারের টেকনিক্যাল পার্সন এবং নন টেকনিক্যাল পার্সনের মধ্যে ডিফারেন্সটা? ঠিক আছে, নন টেকনিক্যাল পার্সন এসে তোমাকে জিজ্ঞেস করবে এই এটা মিনিমাম মানে আমি কতটুকু লোড ম্যাক্সিমাম পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবো। ম্যাক্সিমাম পর্যন্ত অ্যাপ্লাই করতে পারা মানে এই না যে তোমার কতটুকু লোড এটা সহ্য করতে পারবে, সেটা না। এটা তো সহ্য করতে পারবে মনে করো শেয়ারিং লোড, টেনসাইল লোড যদি আরো বেশি হয় টেনসাইল লোড পর্যন্ত সহ্য করতে পারবে, কিন্তু তার আগে তো আমার এটা শেয়ার ফেল বেয়ারিং ফেলিওর তো হয়ে যাবে। তাহলে কি আমার ওই 100 নিউটন পর্যন্ত লোডের ভ্যালু তাকে দিয়ে আমার লাভ আছে? তোমাকে দিতে হবে সেফ ভ্যালুটা। ঠিক আছে, সবচেয়ে যে কম লোডের জন্য আমার সবগুলা ফেলিওরকে আমি বাঁচায় রাখতে পারবো, সেই ভ্যালুটা হবে তোমার জন্য সেফ লোডের ভ্যালু। এখন বুঝতে পারছো এখানে যে প্রবলেমটা আছে, এখানে বলা আছে যে দ্য ল্যাব জয়েন্ট শোন ইন দ্য ফিগার ইজ ফাস্টেন্ড বাই 3/4 ডায়া রিভেটস। তো এখানে দুইটা মেটাল মানে প্লেট ল্যাব জয়েন্ট করে দেওয়া আছে। এই ল্যাব জয়েন্টের এখানে তোমার কয়টা রিভেট আছে দেখো তো, কয়টা রিভেট আছে এখানে? তিনটা রিভেট না চারটা রিভেট? চারটা স্যার। চারটা। এখানে তিনটা সাইড ভিউ থেকে কেন তিনটা দেখা যাচ্ছে? স্যার দুইটা একসাথে একই লাইনে একই লাইন বরাবর। এই জন্য এই ড্রয়িং কোর্সে দেখে এটা বুঝতে পারছো, ঠিক আছে, বা কমন সেন্স থেকে বুঝতে পারছো, কোনো সমস্যা নাই। ড্রয়িং এর ক্ষেত্রে আমরা এই ধরনের জিনিস করছি না যে একই লাইনের জিনিসটাকে পিছনের হোলটাকে আমরা অ্যাভয়েড করি, সামনের হোলটাকে আমরা আঁকি, এরকম করছি না অনেক সময় ড্রয়িং এ। এইখানে জিনিসটা সেম জিনিসই করছি। এখানে তোমার হচ্ছিল 3/4 ডায়া রিভেটস এর ডায়ামিটার দেওয়া আছে। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম সেফ লোড P that can be applied if the shearing stress in the rivet is limited to 40 ksi and the bearing stress in the plates is limited to 18 ksi. তার মানে শেয়ারিং স্ট্রেস বেয়ারিং স্ট্রেস দিয়ে দেওয়া আছে, ঠিক আছে। Assume the applied load is uniformly distributed among the 4 rivets. ঠিক আছে, তোমাকে এই স্টেপ লোডটা ফাইন্ড আউট করতে হবে। ঠিক আছে, এখন দেখো এই দুইটা ফর্মুলা থেকে এই যে based on the shearing of the rivet, এই যে shearing stress এর যে ফর্মুলাটা, based on the bearing of the plates, bearing stress এর যে ফর্মুলা, এই ফর্মুলার মধ্যে আমি এই shearing stress এর যে ভ্যালুটা, bearing stress এর ভ্যালুটা 14 18 আমি কোশ্চেন থেকে বসায় দিলাম। আর হচ্ছিল এই এরিয়াটা কি শেয়ারের এরিয়াটা কি হবে? π/4 d স্কয়ার, তোমার শ্যাঙ্কের যে ডায়ামিটার। আর এখানে 4 কেন মাল্টিপ্লাই হলো বলো তো? স্যার চারটা রিবেট আছে। সো চারটা রিবেট, এটার জন্য সেফ লোড কত? 24.74 কিলো প্যাসকেল বা কিলো পাউন্ড। ঠিক আছে, সো এই যে কিলো পাউন্ড, তো এই জিনিসটা কি ইন্ডিকেট করে? এই জিনিসটা ইন্ডিকেট করে হচ্ছিল তোমার 24.74 কিলো পাউন্ড লোড ওভারকাম করে গেলে আমার ম্যাটেরিয়ালটা শেয়ারিং অফ হয়ে যাবে, মাঝখান থেকে এই ম্যাটেরিয়ালটা এই চারটা রিবেট মাঝখান দিয়ে ভেঙে যাবে। বুঝতে পারছো? শ্যাঙ্কটাই কি রিপিট স্যার? হ্যাঁ, শ্যাঙ্ক কি রিপিট? হ্যাঁ, রিভেটটা হচ্ছে টোটালটাকে রিভেট বলতেছে, শ্যাঙ্ক বলতেছে হচ্ছে আর মাঝখানের অংশ, মাঝখানে যে সিলিন্ডার যে পোর্শনটা আছে এটাকে শ্যাঙ্ক বলতেছে, আর উপরে যে রাউন্ড এবং নিচের যে রাউন্ড এটাকে হেড এবং টেল বলতেছে। ঠিক আছে, টোটালটাকে রিভেট বলতেছে। ঠিক আছে, ওকে। সো বেয়ারিং অন দ্য প্লেটস কি হবে? 3/4 × 7/8। 3/4টা কি ছিল আমাদের? এই শ্যাঙ্কের কি ছিল? ডায়ামিটার ছিল। আর হচ্ছিল 7/8টা কি ছিল আমাদের? 7/8টা কি ছিল আমাদের? থিকনেস ছিল, এই যে প্লেটের থিকনেস। তো কন্টাক্ট যে সারফেস, মানে কোন সারফেসটা কন্টাক্টে আছে, তুমি যদি একটু খেয়াল করো, তুমি যদি জাস্ট একটু জাস্ট সিম্পলি একটা চিন্তা করো যে তুমি একটা মার্কার নিয়ে তুমি মনে করো মার্কারটা তুমি হোল্ড করে রাখছো, ভার্টিক্যালি নিয়ে তুমি হোল্ড করে রাখছো। জাস্ট চিন্তা করো তুমি একটা মার্কার নিয়ে তুমি ভার্টিক্যালি জিনিসটাকে হোল্ড করে রাখছো। এখন তোমার
মনে করো যে হাতের যে পোর্শনটা তোমার মার্কারটাকে হোল্ড করে রাখছে, তাহলে এটা কন্টাক্ট সারফেস এরিয়াটা কি হবে একটু তুমি বলো তো কি হবে? মার্কারের ডায়ামিটার ইনটু তোমার হাতের যে অংশটুকু এটাকে কভার করে রাখছে সেই Length. থিকনেসটা না, লেন্থটা না? তুমি জাস্ট সিম্পলি একটা মার্কারকে তুমি জাস্ট মনে করো একটা মার্কারকে তুমি মানে জাস্ট মানে ই করে রাখছো, হোল্ড করে রাখছো, ঠিক আছে? এখন যদি আমি বলি যে মার্কারের উপর তুমি কি পরিমাণ স্ট্রেস দিচ্ছ, এখন তুমি স্ট্রেস যদি ফাইন্ড আউট করতে চাও, তুমি হচ্ছে অ্যাপ্লাইড লোড ইনটু ডিভাইড বাই এই কন্টাক্ট সারফেস এরিয়া। সেই কন্টাক্ট সারফেস এরিয়াটা কি হবে বেসিক্যালি তোমার তোমার হচ্ছে মার্কারের যে ডায়ামিটারটা এবং এই মার্কারটা তোমার হাতের যে পোর্শনটুকু বা যে লেন্থটুকু বা যে থিকনেসটুকু কভার করে আছে সেটাই কিন্তু তোমার কন্টাক্ট সারফেস এরিয়া। এবং এটার কারণে যে মার্কারটা তুমি মনে করো যে পুল মানে তুমি পুল করতেছো, ঠিক আছে, সেটাই হচ্ছে তোমার বেয়ারিং লোড বা বেয়ারিং স্ট্রেস, ঠিক আছে? সো এই থিকনেস এবং কন্টাক্ট সারফেস এরিয়াটা আমরা এই 3/4 7/8 দিয়ে 47.25, তাহলে এখন 47.25 এবং 24.74, এখন এই দুটার মধ্যে আমাদের সেফ লোড কোনটা? আমি 47 নিলে আমার কি সমস্যা হবে? 24.74 স্যার। 47 নিলে কি প্রবলেম হবে? স্যার আগেই তো স্যার, ক্লিয়ার হয়ে আগেই যাবে। স্যার আগে শেয়ার হয়ে যাবে, বেয়ারিং হওয়ার কোনো সুযোগই দিবে না, তার আগে শেয়ার হয়ে যাবে, তার মানে ম্যাটেরিয়ালটা ফেল হবে। আমার কথা হচ্ছে তোমাকে কিন্তু এখানে ইন্ডিভিজুয়াল ক্যালকুলেট করলে হবে না, তোমাকে দেখতে হবে যে ম্যাটেরিয়ালের উপর কি কি টাইপের স্ট্রেস জেনারেট হচ্ছে, সেটা কি নরমাল স্ট্রেস, সেটা কি শেয়ার স্ট্রেস, সেটা কি বেয়ারিং স্ট্রেস, সবগুলো স্ট্রেসের ভ্যালু ক্যালকুলেট করে তোমাকে দেখতে হবে যেই স্ট্রেসের ভ্যালু বা যে লোডের ভ্যালুটা কম সেই লোডটা তোমাকে রিকমেন্ড করতে হবে যে এই ম্যাটেরিয়ালটার জন্য আমার এই লোডটা হচ্ছিল আমার স্ট্যান্ডার্ড ভ্যালু, ঠিক আছে? ওই লোডের উপরে আপনি দিবেন না, মোট কথা ওই লোডের উপরে এটা যে কোনো কিছু হতে পারে, সেটা শেয়ার হতে পারে, বেয়ার হতে পারে, টেনসাইল ডিফর্মেশন হতে পারে, যে কোনো ডিফর্মেশন হতে পারে, সেটা তুমি জানবা, বাট তুমি কিন্তু এই জিনিসটা নন টেকনিক্যাল পারসনকে বোঝাতে পারবা না। বুঝতে পারছো কথা? স্যার এ শুধু তারপর বুঝাবেন স্যার P equal to sigma B AB। কোনটা? ও আচ্ছা, এটা বেসিক্যালি কি, এই সিগমা বি কি তোমার শেয়ারিং স্ট্রেস, পিটা কি তোমার সরি সিগমা বি হচ্ছে বেয়ারিং স্ট্রেস, বি যেহেতু আছে বেয়ারিং স্ট্রেস, আর শেয়ার স্ট্রেস কে আমরা টাউ দ্বারা ডিনোট করি, আর পিটা কি তোমার বেয়ারিং লোডটা, ঠিক আছে? এ বিটা কি বেয়ারিং কন্টাক্ট সারফেস এরিয়া, বেয়ারিং লোডের কারণে যে সারফেস এরিয়াটা তোমার ওই শ্যাঙ্কটাকে হোল্ড করে আছে, প্লেটের যে সারফেস এরিয়াটা তোমার শ্যাঙ্কটাকে হোল্ড করে আছে সেটা কি, তুমি একটু নিজে জাস্ট কমন সেন্সটা একটু অ্যাপ্লাই করো যে তোমার যে টোটাল যে ডায়ামিটার এবং এই ডায়ামিটারের অ্যালং এর যে লেন্থটা, সেই লেন্থটুকু কিন্তু টোটালটাকে কিন্তু তোমার হোল্ড করে নাই, তুমি দেখো এখানে কিন্তু টোটালটাকে কিন্তু হোল্ড করে নাই, তোমার জাস্ট এই প্লেটটা কিন্তু তোমার জাস্ট উপরে পোর্শনটাকে হোল্ড করে আছে, ঠিক আছে? এখন যদি তোমার এখানে এখন যদি বলতে পারো যে স্যার আমি যদি এখানে একটা প্লেটের জায়গায় যদি নিচে যদি আরেকটা প্লেট দিয়ে দেই, তাহলে দেখা যাবে যে দুইটা প্লেটের কারণে হচ্ছে, তখন দেখা যাবে যে সব ক্ষেত্রে আমরা এখানে এর জায়গায় আরো 2 কিন্তু মাল্টিপ্লাই করে দিব, কজ এখানে তোমার শেয়ার কয় জায়গায় হচ্ছে? এক জায়গায় হচ্ছে। যখন তোমার নিচে আরেকটা প্লেট অ্যাড করে দিব তখন শেয়ার কয় জায়গায় হবে? প্রতিটা রিবেটে দুই জায়গায়। তোমার এই রিবেটটা আরো লেন্থ বেড়ে যাবে, ঠিক আছে? তখন দেখা যাবে দুই জায়গায় শেয়ার হচ্ছে, তখন তোমার এরিয়াতে 2 দ্বারা মাল্টিপ্লাই করতে হবে, বেয়ারিং ও দুইটা প্লেটের মধ্যে তখন বেয়ারিং হবে, ঠিক আছে? এই জন্য তখন সবকিছু লেগে যাবে। তোমরা এই টাইপের প্রবলেম বই পড়বা, নেট দেখবা, তারপরে নিজেরা দেখবা, দেখলেই দেখবা আস্তে আস্তে তোমাদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারছো? আই হোপ তোমরা যতটুকু যদি 50% বুঝে থাকো, আমার মনে হয় তোমরা যদি বাকি 50% এফোর্ট নিজেরা বই পড়াতে দাও, আই হোপ তোমরা 100% বুঝে যাবে, স্যার ঠিক আছে? শেয়ার স্ট্রেস এ স্যার এটা কি স্যার? এটা হচ্ছে হলো শেয়ারিং সারফেস এরিয়া, যে এরিয়াটা তোমার শেয়ারিং হয়েছে। মনে করো ম্যাটেরিয়ালটা তোমার মাঝখান থেকে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে তুমি ওই ভেঙে যাওয়ার পর ম্যাটেরিয়ালটা ক্রস সেকশনাল এরিয়াটা ক্যালকুলেট করবে, তো সেটা কি শেয়ার অফ হয়ে যাওয়ার পর সেটা তার ডায়ামিটার হয়ে যাওয়ার কথা না? বুঝতে পারছো? সো সেই ডায়ামিটারটা পাই ডি স্কয়ার বাই 4। স্যার এটা সিঙ্গারের বইয়ের কোন চ্যাপ্টার? সিঙ্গারের বইয়ে চ্যাপ্টার 1 এর লাস্টের দিকে। তোমাদের মোটামুটি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমি ফিনিশিং এর দিকে চলে আসছি। নেক্সট ক্লাসে আমরা প্রেসার ভেসেলে কিছু ম্যাথ দেখবো, থিন ওয়াল প্রেসার ভেসেলের কিছু আমরা প্রবলেম দেখবো, প্রবলেম দেখলে আমরা মোটামুটি চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 আমরা শেষ করে দিতে পারবো।
চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 টা একটু বেশি টাইম লাগতেছে, পরে চ্যাপ্টার গুলো আমাদের এত টাইম লাগবে না, বিকজ শিয়ার স্ট্রেস এবং স্ট্রেনের কনসেপ্টটা বোঝাটা কিন্তু ইম্পর্টেন্ট। এখানে যদি তুমি যদি কোনো মানে কনসেপ্টে যদি তোমার ল্যাগ থেকে যায়, তুমি কিন্তু আপকামিং টার্ম গুলোতে কিন্তু এই ঝামেলাতে পড়তেই থাকো কন্টিনিউয়াসলি, বুঝতে পারছো? সো এই স্ট্রেস স্ট্রেন চ্যাপ্টারটা একটু ভালো করে করার চেষ্টা করবে। এরপরে পড়বা টর্শন পড়বা, কলাম পড়বা, এসএফডি বিএমডি পড়বা, ঠিক আছে? বাট স্ট্রেস স্ট্রেনটা কিন্তু এই সবগুলোর থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্যার একটু ফাস্ট ম্যাথটাতে যাবেন আর এখানে ফার্স্ট ম্যাথ কোথায়? ম্যাথ তো একটাই আছে। স্যার, এই শীটের প্রথম ম্যাথটা স্যার, প্রথম ম্যাথ কে যে ম্যাথটা? গতদিনের স্যার, গতদিনের স্যার। গত দিনের ম্যাথটা বোঝাবো? আচ্ছা, স্যার, তুমি ক্লাসে একটা ছিল না জিনিস নাকি? স্যার ছিলাম স্যার, একটা জায়গায় একটু কনফিউশন আছে স্যার। বলো বলো, কোথায় কনফিউশন? স্যার স্যার PAB প্লাস PBC ইকুয়ালস টু 50 কিভাবে লিখেছেন স্যার? PAB প্লাস PBC ইকুয়ালস টু 50 কিভাবে নিচ্ছি? স্যার এর আগেরটাতে স্যার, প্রথমটাতে স্যার। আচ্ছা আচ্ছা, ও আগের প্রবলেমটা, আচ্ছা বুঝতে পারছি। শোনো, মানে ফার্স্ট নিয়মটা আমি পড়াইছি হচ্ছে হলো, আমি জানি যে ফার্স্ট নিয়মটা তোমাদের কাছে বুঝতে কিন্তু কমপ্লিকেটেড লাগার কথা, ঠিক আছে? বুঝতে কমপ্লিকেটেড লাগবে, কজ এখানে কিছু জিনিস অ্যাজুম করে নিচ্ছে। তুমি এখন বলতে পারো যে স্যার এখানে PAB প্লাস PBC ইকুয়াল টু 50, এটা কি আদৌ কি ট্রু কিনা? এটা আদৌ ট্রু কিনা আমি এই যে দুইটা ইকুয়েশন, এটা জিওমেট্রি থেকে আমি অ্যাজুম করে নিছি, ঠিক আছে? অ্যাজুম করে নিয়ে আমি প্রবলেমটা সলভ করে দেখছি যে আমার প্রবলেমটা রাইট ওয়েতে গেছে, তার মানে আমার অ্যাজুমটা কারেক্ট ছিল, ঠিক আছে? বাট পরের সিস্টেমে আমরা যে অ্যাজাম্পশনটা করছি সেই অ্যাজাম্পশনটা মোটামুটি 100% মানে আমরা শিওর যে হ্যাঁ এইখানে আমাদের ভুল হওয়ার কোনো চান্স নেই, কজ আমরা এখানে কিন্তু ফোর্স ব্যালেন্স করে আগাইছি। আগের প্রবলেমে কিন্তু আমাদের কিন্তু কোনো ফোর্স ব্যালেন্স করে আমরা কিন্তু আগাইনি, আমরা জাস্ট এই মানে টেনশন এবং কম্প্রেশনটাকে মানে ব্যালেন্স করে আমরা জাস্ট এখানে যে এক্সটার্নাল যে লোডটা অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা একটা মানে সামেশন অফ মানে এই এখানে কি করছে, আমরা দুইটা লোডের সামেশনকে আমরা ব্যালেন্স করে 50 লিখছি। আমরা কিন্তু জানি না যে এই লোডের মধ্যে কোনটা কম কোনটা বেশি, বাট পরে প্রবলেমে আমরা কি করছি, আমরা কিন্তু ইন্ডিভিজুয়াল লোড কিন্তু ক্যালকুলেট করছি, R1 R2 ইন্ডিভিজুয়াল লোড ক্যালকুলেট করে ব্যালেন্স করায় কিন্তু প্রবলেমটা অ্যাপ্রোচ করছি। সো তোমাদের কাছে আমি বলি, তোমাদের কাছে তোমরা কি সেকেন্ড থিওরিটা কি বুঝতে পারছো? সেকেন্ড প্রবলেমটা, ইয়েস স্যার। সেকেন্ড প্রবলেম যদি বুঝে থাকো, আমার মনে হয় তোমরা এই মেথডে স্টিক টু থাকো, ঠিক আছে? এটা যদি তোমরা বুঝে থাকো এইভাবেই করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? উপরেরটা নিয়ে বদার হওয়ার কিছু নেই। উপরেরটা আমি আগে করে ফেলছিলাম, করার পর মনে হলো যে এটা তোমাদের বুঝতে প্রবলেম হবে, যেহেতু আমি এই সিস্টেমে পরের সিস্টেমে আমি তোমাদের সুপার পজিশনে থাকতে একটা প্রবলেম দেখাইছি, এর জন্য এটাকে সিমিলারিটি রাখতে আমি এই সিস্টেমটা রাখছি। সো তোমরা সেকেন্ড প্রসিডিউরটাই ফলো করো, এইভাবেই প্রবলেম সলভ করবে, বুঝতে পারছো? ওকে, সো তোমাদের ক্লাস টাইম শেষ, আমি আর কন্টিনিউ না করি। স্যার আমি ফারুক বলছিলাম স্যার, ME15 এর স্যার, প্রিভিয়াস ব্যাচ। ME15 ফারুক, হ্যাঁ ফারুক বলো। স্যার আমি স্যার 26 তারিখ স্যার প্রেজেন্ট ছিলাম স্যার, অ্যাবসেন্টে মেসেজ এসেছে। 26 তারিখ প্রেজেন্ট ছিল, অ্যাবসেন্ট মেসেজ পাইছো কখন? স্যার অ্যাবসেন্টে মেসেজ স্যার 1টার দিকে, আব্বু আয়েশা বললো যে তোর অ্যাবসেন্ট আসছে, তো পরে স্যার আমি তো বললাম যে আমি তো প্রেজেন্ট ছিলাম ক্লাসে। না, ওটা অ্যাবসেন্ট হওয়ার কারণ অনেক সময় আমি তো জুমের আইডি থেকে আমি মানে জুমের তোমাদের যে তোমরা যে থাকো এই টোটাল ডেটাটা আমি ওখান থেকে এক্সট্রাক্ট করি, ওখান থেকে আমি ইনপুট দিই, অনেক সময় দুই একটা অ্যাটেন্ডেন্স মিস হয়ে যায়, ঠিক আছে? এটা নিয়ে তোমাদের প্যারেন্টসকে তোমরা আগে থেকে বলে রাখবে যে এরকম অনেক সময় স্যাররা অ্যাটেন্ডেন্স মিস করে ফেলে, তুমি জাস্ট আমাকে একটু মেসেজ দিয়ে রাখবা। অনেকে কিন্তু আমি ভুলে অনেক সময় এক দুই একদিন অ্যাটেন্ডেন্স মিস চলে যায়, ঠিক আছে? 50-60 জন অ্যাটেন্ডেন্স দিতে গেলে একটা দুটা ভুল হয়ে যায়, সেক্ষেত্রে তোমার যদি তুমি মেসেজ পাওয়ার সাথে সাথে আমাকে উইদিন 1 or 2 আওয়ারের মধ্যে উইদিনের মধ্যে জানিয়ে রাখবা, আমি কারেকশন করে দিব, ঠিক আছে? তো এটা নিয়ে চিন্তা হওয়ার কিছু নাই যে তুমি এখানে তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে, এরকম করার কিছু চিন্তা করার কিছু নেই, ঠিক আছে? এই অ্যাটেন্ডেন্সটাকে এত সিরিয়াসলি নেওয়ার কিছু নেই, বুঝতে পারছো? পড়াশোনার দিকে ফোকাস করো। ওকে স্যার ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমি মিটিংটা এন্ড করে দিচ্ছি।